ম্যাথের আড্ডার দ্বিতীয় সেশনে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম পর্বে আমরা কিছু ম্যাথ সলভ করেছিলাম এবং এই পর্বে আমরা বাকি ম্যাথগুলো সলভ করব। তো আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে প্রথম পর্বে, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আর এই পর্বে আমরা বাকি ম্যাথগুলো যেগুলো আমাদের বাকি ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম পর্বে আমি কিছু বেসিক আলাপ আলোচনা করেছি, তো আপনারা যদি চান সেগুলো আপনারা দেখে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা প্রথম পর্বে 4টা ম্যাথ সলভ করেছিলাম অ্যালং উইথ বেসিক্স, আর এই পর্বে আমরা বাকি 5টা ম্যাথ আমাদের সলভ করব। তো প্রথমে যে ম্যাথটা সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুট কন্টেন্স 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্স 20% ওয়াটার। এটা মানে হচ্ছে যে আমাদের যে কোনো একটা ফল যখন সেটা ফ্রেশ থাকে তখন তার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে। তো এখানে সেটাই বলতেছে যে যখন সেটা ফ্রেশ ছিল তখন তার মধ্যে পানির পরিমাণটা ছিল 68%, উইচ ইজ মাচ হায়ার। কিন্তু যখন সেটা ড্রাই হয়ে গেল তখন তার মধ্যে পানির পরিমাণটা কমে গেল, আর পানির পরিমাণটা তন্তু অথবা পাল্প যেটা আমরা খাই সেটার তুলনায় হয়ে গেল, প্রথমে ছিল 68%, এখন হয়ে গেছে 20%। তার মানে আগে আমরা যেটা খাইতাম তার পরিমাণ ছিল 32%, আর এখন আমরা যেটা খাই শুকায় যাওয়ার পরে সেটা হচ্ছে 80%। তো অবশ্যই কিছু কেজি কমে যাবে, তার মানে তার মধ্যে থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে তার পরিমাণটা বা ওজনটা কমে যাবে। তো সেটাই বলতেছে হাউ মেনি কেজি অফ ড্রাই ফ্রুট ক্যান বি মেড ফ্রম 75 কেজি অফ ফ্রেশ ফ্রুট। ফ্রেশ ফ্রুট আমার 75 কেজি, তাহলে সেটাকে যদি আমি এটা ড্রাই করি তার মানে তার মধ্যে যখন শুধুমাত্র 20% ওয়াটার থাকবে তখন আমরা কয় কেজি ড্রাই ফ্রুট পাবো। এখানে এই প্রশ্নটা সেটাই বলতেছে। তো অবশ্যই এটা থেকে কিছু পানির পরিমাণ কমে গেলে আমাদের ওজনটাও কমে যাবে, তাহলে আর সেটা 75 কেজি থাকবে না। তো আমরা প্রথমে এটাকে এক্স ধরে করব, তারপর আমরা শর্ট ট্রিক আলাপ আলোচনা করব যে ট্রিক আকারে এটাকে কিভাবে করা যায়। তো যখন আমার সেটা ফ্রেশ ছিল তখন তার মধ্যে পানির পরিমাণটা ছিল 68%, আর আমার পাল্প যেটা আমরা খাই তার পরিমাণ ছিল 32%। তো মনে করেন হাউ মেনি কেজি অফ ড্রাই ফ্রুট ক্যান বি মেড, তো আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এক্স। তার মানে এই 75 কেজিটাই পরবর্তীতে গিয়ে এক্স কেজি হয়ে যাবে। তো এই 75টা যখন এক্স হবে তখন তার মধ্যে পানির পরিমাণটা কমবে, কিন্তু যেটা আমরা খাই তন্তু বা পাল্প সেটার পরিমাণ তো অপরিবর্তিত থাকবে। তাহলে আমি কি করব, 75 কেজির আমরা পাল্পের পরিমাণটা কত সেটা বের করব, আর এক্সের মধ্যে পাল্পের পরিমাণটা কত সেটা বের করব। পানি শুকায় দেওয়ার পরেও এই দুইটার পরিমাণ সব কন্ডিশনে সেম থাকবে। তার মানে এটা যখন শুকায় যাবে তখন পাল্পের পরিমাণটা যে যতটুকু থাকবে সেটা ফ্রেশ অবস্থায় বা পানি বেশি থাকা অবস্থায়ও সেই পাল্পের পরিমাণটা সেম থাকবে। তো 75-এর মধ্যে আমার পাল্পের পরিমাণটা হচ্ছে 32%, তো 32 ডিভাইডেড বাই 100। আর এক্সের মধ্যে কত থাকবে, এখন যখন সেটা ড্রাই হয়ে যায় তখন তার মধ্যে পানির পরিমাণ থাকে 20%, তাহলে পাল্প কত থাকবে, পাল্প থাকবে 80%। তাহলে আমি এখানে লিখব 80 ডিভাইডেড বাই 100। এই আমার সমতা হয়ে গেল। তার মানে ফ্রেশ অবস্থায় পাল্পের পরিমাণ যতটুকু, শুকনো অবস্থায়ও পাল্পের পরিমাণ ততটুকু। তাহলে উভয় পক্ষ থেকে 100 বাদ। এখান থেকে যদি আমরা এক্স এর পরিমাণটা বের করতে চাই তাহলে এভাবে লিখতে হবে এক্স ইজ ইকুয়াল টু 75 ইন্টু 32 ডিভাইডেড বাই 80। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 8 দিয়ে ভাগ দিলে 8 10 80, 4 8 32, আবার 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণ 10, এটা হয়ে যাবে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দুগুণ 4 5, 15 75, তো 15 দুগুণ 30। তার মানে আমার যখন সেটা ফ্রেশ থাকবে তখন তার পরিমাণ থাকবে 75, আর যখন সেটা শুকায় যাবে তখন তার পরিমাণ হয়ে যাবে 30 কেজি। এখন আমরা ট্রিকটা আলাপ আলোচনা করে নিই যে ট্রিকের মাধ্যমে আমরা কীভাবে করব। তো যখন সেটা ফ্রেশ থাকে, ফ্রেশ অবস্থায় ওয়াটার আর পাল্প, তো ওয়াটারের পরিমাণটা হচ্ছে 68% আর পাল্পের পরিমাণটা হচ্ছে 32%, তাই তো। তো আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি তাহলে সেটা হয়ে যাবে 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে 17, 4 8 32, 17 8 25। এটা ফ্রেশ অবস্থায়। আর ড্রাই অবস্থায় ওয়াটারের পরিমাণ হয়ে যায় 20 আর এটা পরিমাণ হয়ে যায় 80।
তো আমরা এটাকে বলতে পারি 1:4। কিন্তু দুই অবস্থায় আমার পাল্পের পরিমাণটা থাকবে সেম। তো আমরা এই 4টাকে আর এই 1টাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 2:8। তাহলে পাল্পের পরিমাণটা আমার দুই জায়গাতে সেম হয়ে গেল। এখন এই 17 আর 8কে যোগ করলে আমরা পাবো 25, আর এই 8 আর 2কে যোগ করলে আমরা পাবো 10। তার মানে আমরা ইজিলি বলতে পারি এই 25টাই শুকনো অবস্থায় হয়ে যাচ্ছে 10 করে। তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে 25 ফ্রেশ ফ্রুট যখন শুকায় যায় তখন সেটা হয়ে যায় 10, 1 যখন শুকায় যায় তখন সেটা হয়ে যায় 10/25, আর আমার ছিল হচ্ছে গিয়ে 75। তো 75 যখন শুকায় যাবে তখন সেটা হয়ে যাবে 10 গুণন 75/25, 3×25=75, তাহলে গুণ করলে হয়ে যাবে 3×10=30। তাহলে 75 কেজি আমার হয়ে গেল 30 কেজি। তাই হোপ এতদূর পর্যন্ত আপনাদের ক্লিয়ার। দুইটা পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করলাম। এটা যেখানে আসে আপনারা সেভাবে সলভ করবেন। রিটেনে আসলে এক্স ধরে করবেন, আর যদি এমসিকিউতে আসে তাহলে এই শর্ট ট্রিক আকারেই করলে হবে। এই ম্যাথটাও পুরো সেম। এখানে বলতেছে ফ্রেশ গ্র্যাপস কন্টেইন 80% অফ ওয়াটার। যখন সেটা ফ্রেশ থাকে তখন তার মধ্যে 80% ওয়াটার থাকে, আর যখন সেটা শুকায় যায় তখন 10% ওয়াটার থাকে। এখন বলতেছে যদি ড্রাই গ্র্যাপসের ওয়েটটা 500 কেজি হয়, মানে শুকায় যাওয়ার পরে যদি ওয়েটটা 500 কেজি হয়, তাহলে ফ্রেশ অবস্থায় তার টোটাল ওয়েটটা কত ছিল। তো ফ্রেশ অবস্থায় অবশ্যই সেটা 500 কেজির বেশি হবে। তো চলুন আমরা এটা সলভ করি। তো যখন সেটা ফ্রেশ থাকে, তার মানে পানির পরিমাণ যখন বেশি থাকে, তখন এখানে বলেই দিছে পানির পরিমাণটা হচ্ছে 80%, আর পাল্প যেটা আমরা খাই সেটার পরিমাণটা হচ্ছে 20। রেশিও আকারে যদি আমরা করি এটা হয়ে যাবে 4:1। আর যখন সেটা ড্রাই থাকে তখন তার পরিমাণ থাকে 10% ওয়াটার আর 90% আমার পাল্প, তাহলে 1:9। কিন্তু আমাকে এই পাল্পের পরিমাণটা সেম করতে হবে দুই জায়গাতেই। তো এখানে 9 আছে, এটাকেও 9 বানাতে হবে, এই জন্যে পুরোটাকেই 9 দ্বারা গুণ করতে হবে। তো উভয় পক্ষে 9 দ্বারা গুণ করতে হবে, মানে উভয় লব এবং হর দুটোকেই। তাহলে 4 নং 36:9, তাহলে 36 আর 9 হয়ে যাবে 45, আর এই 9 আর 1 হয়ে যাবে 10। 10 কেজি আমরা শুকনা ফ্রুট পাই 45 কেজি থেকে, 1 পাবো 45/10, তাহলে 500 কত থেকে পাবো, 500 45/10 গুণন 500, একটা জিরো কেটে গেল। এখন যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 5×5 = 25 আর 5 হাতে থাকলো 2, 4×5 = 20, 21, 22। তাহলে যখন সেটা ফ্রেশ থাকবে তখন তার পরিমাণ থাকবে 2250 কেজি, পরে সেটা হয়ে যাবে শুকায় যাওয়ার পরে 500 কেজি। তাহলে ওই রিলেটেড আমরা দুইটা প্রবলেম সলভ করে ফেললাম। এখন আমরা দেখব নতুন একটা সমস্যা। আগেরগুলোতে কতটুকু পানি শুকায় গেছে সেটা বলা হয়নি, শুকায় যাওয়ার পরে সেটার মধ্যে পানির পার্সেন্ট কত সেটা বলা ছিল। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে একটা সলিউশন আছে মিশ্রণ, তার মধ্যে লবণ আর পানির মিশ্রণ যেহেতু, তো সল্ট এবং ওয়াটার কন্টেন্স 20% সল্ট বাই ওয়েট। তার মানে যখন সেটা একটা মিশ্রণের লবণের পরিমাণ হচ্ছে 20% আর পানির পরিমাণ হচ্ছে 80%। এখন বলতেছে যদি 20 লিটার অফ ওয়াটার ইজ ইভেপোরেটেড, 20 লিটার পানি যদি বের হয়ে যায় ফ্রম দ্য সলিউশন দেন কন্টেন্স 25% সল্ট। তো সল্টের পরিমাণটা কমেনি, আমার কমছে পানির পরিমাণটা। তো পানি যদি 20 লিটার চলে যায় তাহলে সেই নতুন মিশ্রণে আমার সল্টের পরিমাণটা হবে 25%। হোয়াট ইজ দ্য অরিজিনাল কোয়ান্টিটি অফ দ্য সলিউশন, তো সেই সলিউশনের অরিজিনাল কোয়ান্টিটিটা কী হবে এটাই এখানে জানতে যাচ্ছে। তো যেহেতু লবণের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, আমি প্রথমে এক্স দিয়ে সলভ করব, আর তারপর সেকেন্ড কন্ডিশনে আমরা এটাকে ট্রিকের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি বলে দিলাম যে অরিজিনাল, তার মানে এখনও কোনো কিছু ইভেপোরেটেড হয়নি, তাহলে সেখানে সল্টের পরিমাণটা
আর ওয়াটার, সল্টের পরিমাণটা আমার হচ্ছে গিয়ে 20 আর পানির পরিমাণ হচ্ছে আমার 80। এটাকেই যদি আমি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 1:4। সল্ট যদি হয় x তাহলে ওয়াটার হবে 4x। তাহলে আমার টোটাল অরিজিনাল এটার পরিমাণটা হয়ে যাবে 5x, তাই তো? এখন কি বলতেছে 20 লিটার পানি যদি বের হয়ে যায়, 20 লিটার পানি বের হয়ে যাবে কোত্থেকে? 20 লিটার পানি বের হবে এই 4x থেকে, আর x এর পরিমাণ অপরিবর্তিত থাকবে। তাহলে নতুন যে সলিউশনটা আমরা পাবো, নতুন যে সলিউশন, সেটার মধ্যে 25% সল্ট থাকবে। সল্টের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি, তাহলে x 20 লিটার পানি বের হয়ে গেল। তাহলে আমি বলতে পারবো -20 ইকুয়াল টু, এখন আমার মিশ্রণে লবণের পরিমাণ হচ্ছে 25, আর যেহেতু কিছু পানি বের হয়ে গেল, তা আগে পানি ছিল 80, এখন সেটা হয়ে যাবে 75, কারণ টোটাল মিলেই তো 100%। তো 25 যদি লবণ হয় তাহলে 75 পানি হবে, আর 20 লিটার পানি বের হওয়ার পরে, তাহলে 3×25 = 75, 1/3। এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি, 3x, 3টা এই পাশে চলে গেল, আর এটা এই পাশে চলে যাবে যেহেতু এখানে 1 আছে, তো 4x - 20। এই 3xটাকে ওই পাশে নিয়ে যাই, আর 20কে এই পাশে নিয়ে আসলে ইকুয়াল টু 4x - thrice x ইজ ইকুয়াল টু x। x এর পরিমাণ হচ্ছে 20। তো একটু উপরে যাই আমরা, তাহলে আমি বলতে পারি 5 × 20 which will be 100। তাহলে অরিজিনাল আমার লিটার ছিল 100 লিটার, আর সেটার মধ্যে লবণের পরিমাণ ছিল 20%। পরে পানি কিছু বের হয়ে যাওয়ার পরে লবণের পরিমাণটা আসলে পানির তুলনায় বেড়ে গেছে, এমনিতে তো বাড়েনি, কিন্তু পানির তুলনায় সেটা হয়ে গেছে 25%। এখন যদি আমরা এটা একটু ট্রিকের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে এটা কীরকম হবে? তাহলে অরিজিনালি আমি এটাকে O1 দেই, এটা হচ্ছে অরিজিনাল। এখানে সল্টের পরিমাণ হচ্ছে 20 আর ওয়াটারের পরিমাণ হচ্ছে 80। তাহলে আমি এটাকে বলতে পারি 1:4। আর অরিজিনাল 2, আসলে লবণ পানি তো আছে, আমরা অন্য কিছু ভেজাল তো সেখানে দেই নাই, তাহলে অরিজিনাল 2 বলা যেতে পারে। তাহলে এখানে পানির পরিমাণটা হচ্ছে, লবণের পরিমাণ হচ্ছে 25, আর পানির পরিমাণ তাহলে কত হবে, যেহেতু একটু কমে গেল, তাহলে 75। তাহলে এটাও কাটাকাটি করলে হবে 1:3। দুই জায়গায় লবণের পরিমাণ আমার সেম, চেঞ্জ হয়নি, কিন্তু পানির পরিমাণ কমে গেছে কত, 4 থেকে হয়ে গেছে 3, তার মানে 1। তাহলে 1 উইল বি ইকুইভ্যালেন্ট টু 20, তার মানে কি 20 লিটার পানি, এই একটা ওই 20 লিটারকেই রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 20, আর টোটাল আমার সলিউশনের ওয়েট কত, 5। তাহলে এটা হয়ে যাবে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 5 × 20, তাহলে এটা হয়ে যাবে 100। সো অরিজিনাল লিটারটা হচ্ছে 100। এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন। লবণের পরিমাণ কত, 20 × 20 লিটার। প্রথমে পানির পরিমাণ কত ছিল, 80 লিটার। পরবর্তীতে লবণের পরিমাণ সেটাই থাকবে, পরবর্তীতে পানির পরিমাণ 3×20 = 60। এভাবে করে করে আপনারা ইজিলি বলতে পারবেন কার পরিমাণ কতটুকু। তো এটাই আসলে চ্যালেঞ্জিং ব্যাপার, হচ্ছে এই যে 1 ইকুইভ্যালেন্ট টু 20, এটাকেই বের করা। আই হোপ এতদূর ক্লিয়ার। পরের অঙ্কটা একদম সেম, ট্রিকের মাধ্যমে করতে যাচ্ছি। তো এখানেও আমার অরিজিনাল 1 আর অরিজিনাল 2 দুইটা কোয়ান্টিটি, একটা হচ্ছে সল্ট, একটা হচ্ছে ওয়াটার। তো সল্টের পরিমাণটা হচ্ছে 15, আর ওয়াটারের পরিমাণ হবে 85। যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে 3×5 = 15, 5×17 = 85। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অরিজিনাল সলিউশন, তার মানে 17×3 = 20, 20-এর সাথে আমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, তারপরে কি হয়েছে, 30 লিটার ওয়াটার ইজ ইভেপোরেটেড ফ্রম দ্য সলিউশন। সল্ট হয়ে গেল 20, তো এটা হয়ে যাবে 80। তো এটাকে আমি বলতে পারি 1:4। কিন্তু লবণের পরিমাণ তো হইতে হবে সেম। তো সেম হওয়ার জন্যে আমরা এখানে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে দিব। তাহলে এখন হয়ে যাবে 3:3 × 12। তাহলে এটা আর এটা সেম, 3 এই 3 সেম, 17 হয়ে গেল 12।
তাহলে এখান থেকে কমছে 5, এই 5 হবে ইকুইভ্যালেন্ট টু 30 লিটার। তো 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 5 6 30, 6। তাহলে এই 17 আর 3 অরিজিনাল কোয়ান্টিটিটা কত? অরিজিনাল কোয়ান্টিটি হচ্ছে 3 যোগ 17 ইজ 20, আর 1 বিলংস টু 6, তাহলে 6 দ্বারা গুণ করলে 120, 6 দুগুণ 12, 120। আই হোপ এতদূর আপনাদের ক্লিয়ার। তাহলে অরিজিনাল কোয়ান্টিটি হচ্ছে 120। তাহলে আমি এই ধরনের দুইটা প্রবলেম সলভ করলাম। এখন এই ধরনের ম্যাথগুলো খুব দেখা যায় যে ইন অ্যান এক্সাম 34% failed in mathematics and 42% failed in English। তার মানে একটা পরীক্ষায় যদি 100 জন আমার স্টুডেন্ট থাকে তাহলে তার মধ্যে 34 জন আমার ফেল করছে ম্যাথে, আর ইংলিশে ফেল করছে 42%। এখন বলতেছে 20% failed in both the subjects। এখন এদের মধ্যে এমন কিছু আছে যারা দুটোতেই ফেল করছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাসড ইন বোথ সাবজেক্টস? এখন আমাকে জানতে চাচ্ছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা দুটো সাবজেক্টেই পাস করছে। এখন এখানে একটা কথা আছে যে 34% যারা ম্যাথে ফেল করছে তারা কি শুধুই ম্যাথে ফেল করছে? না, তাদের মধ্যে এমন অনেকে আছে যারা ইংলিশেও ফেল করছে, তাহলে তারা ওই বোথ ক্যাটাগরিতে কিন্তু পড়ে গেল 20%। সিমিলারলি 42% যারা ফেল করছে ইংলিশে, তাদের মধ্যে অনেকে আছে যারা ম্যাথেও ফেল করছে, তাহলে ওরাও কিন্তু 20%-এর মধ্যে কাউন্ট হয়ে গেল। তো আমি যদি 34 আর 42কে যোগ করে দেই তাহলে এই 20 যেটা, এটা দুইবার কাউন্ট হয়ে যাবে। তো আমরা এই কাজটা করতে চাচ্ছি না। আমরা প্রথমে বের করব ম্যাথে, শুধুমাত্র ম্যাথে কয়জন ফেল করলো, শুধুমাত্র ইংলিশে কতজন ফেল করলো, আর তারপর আমরা বের করব শুধুমাত্র ম্যাথ অথবা শুধুমাত্র ইংলিশ অথবা উভয় বিষয়ে ফেল এদের সংখ্যা কত। ওই সংখ্যাটাকে আমরা 100 দিয়ে মাইনাস করে দিব। তাহলে বাকি যাদেরকে আমরা পাবো তারা অবশ্যই দুটো সাবজেক্টেই পাস করেছে। তাহলে আমি এখানে লিখব অনলি ফেইলড ইন ম্যাথ, আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো সেটা হবে 34 মাইনাস 20, সেটা হবে 14%। তারপর অনলি ফেইলড ইন ইংলিশ, সেটা হবে 42 মাইনাস 20, তাহলে এটা হবে 22%। এখন শুধুমাত্র ম্যাথে ফেল করছে 14%, শুধুমাত্র ইংলিশে ফেল করছে 22%, আর কিছু আছে যারা উভয় বিষয়ে ফেল। তা আমি বলবো এক অথবা একাধিক ফেলের সংখ্যা কত পার্সেন্টেজ? 14 যারা শুধু ম্যাথে ফেল করছে, 22 যারা ইংলিশে ফেল করছে, আর একটা হচ্ছে 20 যারা উভয় বিষয়ে ফেল করছে। তার মানে এদের যে সংখ্যাটা, এরা হয়তো দুইটা সাবজেক্টেই ফেল করছে অথবা একটা সাবজেক্টে ফেল করছে। তো এদের ছাড়া যারা আছে তারা অবশ্যই দুটো বিষয়ে পাস করছে, কারণ আমরা পুরো ফেল যারা হয়েছে তাদেরকে কাউন্ট করে ফেললাম। তাহলে এটা হবে 4 2 6 2 2 4 1 5। তাহলে উভয় বিষয়ে পাস করছে, পাসড ইন বোথ 100 মাইনাস 56, তাহলে 44% এমন স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে পাস করছে। এরপরের ম্যাথটা 70% ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ আর 80% ক্যান্ডিডেট পাসড ইন ম্যাথমেটিক্স, কিন্তু আবার বলতেছে 10% ফেইলড ইন বোথ দ্য সাবজেক্টস। এতক্ষণ পাশের কথা বললো, আবার এখানে ফেলের কথা বলতেছে। এখানেই অনেকে কনফিউশনে পড়ে যায় আমি ক্যালকুলেশনটা কীভাবে করব। তো আমি বলি সব কিছুকে ফেলে কনভার্ট করেন, কারণ দেখেন সব জায়গায় আপনার পাশের কথা বলা হচ্ছে। 144 ক্যান্ডিডেট পাসড ইন বোথ, এটা আমরা পরে এটা নিয়ে কাউন্ট করব। আমরা প্রথমে পাশের শতকরা হিসাবটা বের করে ফেলবো, তারপর সেটাকে 144-এর সাথে কম্পেয়ার করে আমরা ওই হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা বের করে ফেলবো। ঠিক আছে? তো আমরা প্রথমেই বের করব যে 70% যদি ক্যান্ডিডেট ইংলিশে কি করে, পাস করে, তাহলে ফেল কত করছে ইংলিশে। তাহলে ফেইল ইন ইংলিশ এটা হবে 100 মাইনাস 70, তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করছে, শুধুমাত্র তো না, ইংলিশে ফেল করছে 30%। আর ফেইলড ইন ম্যাথ এটা হবে 100 মাইনাস 80, তার মানে 20% আমার ম্যাথমেটিক্সে ফেল করছে। এখন আবার আমি আগের নিয়মে চলে যাব। আগের নিয়মে কি, অনলি ফেইলড ইন ইংলিশ, অনলি ফেইল ইন ইংলিশ ইকুয়াল টু 30, আর আমার উভয় বিষয়ে ফেল করছিল কতজন, 10%,
তো 30 minus 10 is equal to 20 আর only failed in math এটা হবে 20 minus 10 equal to 10 তাহলে আমি বলতে পারি failed in one or both এটা কত হবে 20 plus 10 শুধুমাত্র ইংলিশে ফেল 20 শুধুমাত্র ম্যাথে ফেল 10 আর উভয় বিষয়ে ফেল 10 তাহলে 20 10 30 10 40 40% কোনো না কোনো বিষয়ে ফেল করছে হয় উভয় বিষয়ে তা না হলে যে কোনো একটা বিষয়ে তাহলে পাস কত করলো পাসড ইন বোথ দ্য সাবজেক্ট হয়ে যাবে 100 minus 40 which will be 60 তাহলে এখানে আমাদের যে প্রশ্নে বলা ছিল যে 144 ক্যান্ডিডেট পাসড ইন বোথ হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট তাহলে 60% যেটা সেটা অবশ্যই রিপ্রেজেন্ট করতেছে ওই 144 কে তাহলে আমি এখানে বলতে পারি 60% represents 144 তাহলে 1 represent 144 divided by 60 তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল 100% অবশ্যই তাহলে 100 equal to 144 divided by 60 into 100 একটা 0 কাটা এটা কি ভাগ যায় 6 দুগুণ 12 2 থাকলো 24 4 6 24 তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 240 তাহলে এই ছিল ম্যাথটা মোটামুটি দুইটা সেশন মিলে আমি 9টা ম্যাথ সলভ করলাম সব ধরনের ম্যাথ আমি কভার করার চেষ্টা করছি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আপনারা যদি কোনো পার্টিকুলার ম্যাথ সলভ করাইতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর শেষে আমি কিছু কথা বলে দিতে চাই যে কিছু কমন পার্সেন্টেজ ওটার ভগ্নাংশটা কীরকম হয় এটা আপনারা নিজেরা বের করে রাখতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা হবে বা এটা মনে রাখতে পারলে আরও বেশি সুবিধা যেরকম 25% এটাকে বলা যায় 1/4 এটা হয় কিভাবে ওই 25 ডিভাইডেড বাই 100 করলে আমরা এই যে 4 25 100 এটা কাটাকাটি করলে 1/4 চলে আসে এইভাবে 50% রিপ্রেজেন্ট করে হাফকে কারণ যে কোনো জিনিসে অর্ধেক হইলে আমরা সেটাকে বলি 50% আবার 75% এটা রিপ্রেজেন্ট করে 3/4 এই কিছু ছোট ছোট জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তারপর 10% এটাকে আমরা বলতে পারি 1/10 তাহলে আপনার ক্যালকুলেশনগুলো করা লাগলো না আর মনে করেন 20% এটাকে আমরা বলতে পারি 1/5 এটা আপনারা কাটাকাটি করলেই বুঝতে পারবেন আর অবশ্য প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এগুলো আপনার খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তাহলে এর পরের সেশনে আমরা প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি নিয়ে আলাপ আলোচনা করব তো এই সেশনটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন